আসবো ফিরে আবারও লেখিকা সুরভি আক্তার পর্ব ৩৬। পড়াশোনা থেকে মুক্তি। এক্সাম শেষ হওয়ার পর থেকে হাওয়ায় উড়ে বেড়াচ্ছে মেঘা আর সাফা। ছুটি আছে হাতে ১৫-২০ দিন, ওদের আর পাইকে। দিন বিশেকের এই পরীক্ষার চক্করে রমণী নাজেহাল হয়ে পড়েছে। ঘুম হয়নি ঠিক মতো। বিকেল থেকেই পড়ে পড়ে ঘুমোচ্ছিল একাধারে। এখন সন্ধ্যা ৭টা। গা ম্যাজ ম্যাজ করছে, ঘুম ছুটেছে আচমকায়, ভার লাগছে শরীরটা। গা মুড়িয়ে উঠে বসলো রমণী। মাথার দীঘল কেশরাশি পুরো বিছানা জুড়ে ছড়িয়ে ছিটিয়ে এলোমেলো। জট বেঁধেছে পেঁচিয়ে। মেঘা হাই তুলল। সদ্য ঘুম ভাঙায় মস্তিষ্ক এখনো শূন্য, এলোমেলো কিছুটা। আন্দাজে কোনো এক পাশে দৃষ্টি একস্থির করে মিনিট কয়েক থম মেরে বসে রইল। অতপর ধীরে নামলো বিছানা থেকে, ফ্রেশ হয়ে বেরোলো সময় নিয়ে। সাফা ঘরে নেই। মেঘা নিচে নামে ওকে খুঁজতে খুঁজতে। নিচেও নেই। মাথা চুলকে এপাশ ওপাশ তাকায় মেঘা। সিরাজ ছোপায় বসে রামিসাকে ফিডিং করাচ্ছে। কাউকে না পেয়ে ওর পাশে গিয়ে বসলো সে। বাচ্চাটাকে বেশ বড় দেখায়, বয়স ৩ মাস হয়ে দিন দুয়েক পেরিয়েছে, ছটফটে হবে বেশ। মেঘা মুচকি হেসে জানতে চাইলো, আচ্ছা আপু, বাচ্চারা কথা বলতে শেখে কবে? বছর একের মাথায়। ১ বছর বয়স হতে হতেই বাবা মা এসব ছোটোখাটো ওয়ার্ড শিখে যায়। তার মানে বাবু কথা বলতে বলতে এখনো প্রায় ৯ থেকে ১০ মাস। আমি ওর কথা শুনতে পারবো না তাহলে? কেন পারবি না? বারে, আমি কি থাকবো নাকি? তোমার বাবুর জবান ফুটতে ফুটতে আমি পগার পার। সামনাসামনি হয়তো আর দেখা হবে না কোনো দিন। আচ্ছা শোনো, আমি কিন্তু রোজ তোমায় ভিডিও কল দেব। তুমি বাবুকে দেখাবে আমায়, ভুলে যাবে না তো তখন? সিরাজ চোখ সরু করে তাকালো, খানিক চুপ রইল। মেঘার নিশ্চল আখি দয়ের পানে তাকিয়ে বলল শান্ত কণ্ঠে, চুপ করবি? কোথায় যাবি তুই? কেন, দেশের বাইরে? আমার আর এখানে সেকেন্ড সেমিস্টারে ওঠাও হবে না বোধ হয়। বোধ হয় বলছি কেন, হবেই না, ট্রান্সফার নিতে হবে। ওখানে গিয়ে নতুন ভার্সিটিতে ভর্তি হব। উফ, আম এক্সাইটেড। আপু শোনো, তুমি কিন্তু মনে রাখবে আমায়। মানুষ কাজ ছাড়া হলে মন থেকে তার শূন্যতা মুছে যেতে সময় লাগে না। তোমরা কিন্তু আমার শূন্যতা মুছে যেতে দেবে না, হ্যাঁ? মানুষের শূন্যতা কখনো মুছে যায় না। শূন্যস্থান শূন্যই থাকে, পূর্ণ হয় না সহজে। তুই আমাদের পূর্ণতায় আসিস। শূন্য তো ছিল তখন যখন তোর আগমন ঘটেনি। এখন শূন্যস্থান পূরণ হয়েছে, পূর্ণতায় শূন্যতা আসে না। মেঘা হা বনে তাকিয়ে এক মুহূর্ত পর ফোঁস করে শ্বাস ফেলল। এত ভারী ভারী কথা মগজে ঢুকলো না এই মুহূর্তে। চোখ নামিয়ে নিল সে। বাড়ির আর কাউকে দেখা যাচ্ছে না। মেঘায় শুধুই। টুকটুকি কোথায় আপু? ছাদে হয়তো। আচ্ছা তুমি বসো, ও ডেকেছিল আমায়, ছাদে ওঠা হয়নি আজ। এখন ছাদে যাই একটু। সিঁড়ি ডিঙিয়ে উপরে উঠল মেঘা। করিডোর পেরিয়ে ছাদের সিঁড়ির দিকে পা বাড়াতে গেলে পথের মধ্যে রুবিনা কাবিরের সাথে দেখা। তিনিও ছাদে ছিলেন। এই আধারে তার ছাদে ওঠার হেতু আন্দাজ করতে পারল না মেঘা। এ সময় তার কিচেনে ব্যস্ত থাকার কথা। মেঘাকে আকস্মিক দেখে বোধহয় থতমত খেলেন ভদ্রমহিলা। দ্রুত চোখ নামিয়ে পাশ কাটিয়ে নিচে নেমে আসলেন। ছাদে মেহের সহ সাফা দাঁড়িয়ে। দুটো মাথা একসাথে করে রেখেছে। রিনরিনে হাসি শোনা যাচ্ছে ক্ষণে ক্ষণে। মেঘা দরজা পেরিয়ে ডাকলো, মেহের আপু, এই সময় ছাদে কি করছো? আকস্মিক মেঘার কণ্ঠ শোনা মাত্রই দুই রমণী দুদিকে ছিটকে সরে দাঁড়ালো। ধরফর করে উঠল দুটোতে। যেন ভূত দেখার নয় চমকালো ওরা। পিছু ফিরে মেঘাকে দেখে বুকে হাত রেখে বড় বড় শ্বাস ফেলল। অবাক হলো মেঘা, এগিয়ে বলল, ভয় পেলে নাকি? মেহের ঠোঁট ভিজিয়ে ফ্যালফ্যাল করে হাসে উত্তর করে, তেমন কিছু না মেঘা, হঠাৎ তোমার কণ্ঠে ঘাবড়ে গেছিলাম। বাই দ্য ওয়ে, ঘুম হলো তোমার? গল্প করছিলে তোমরা। মামনিকে দেখলাম নেমে যেতে। কি নিয়ে গল্প করছিলে? আমায় ডাকোনি কেন? সাফা ভয়ে ভয়ে অধর ভেজায়, এক হাত বাঁকা করে কোমরের পিছনে লুকায়। সাফাই গিয়ে তড়িঘড়ি করে বলে, ঘুমোচ্ছিলি তো তাই ডাকিনি। আর আমরা গল্প করছিলাম না, ওই মেহের আপুর ফোনে আপুর বিয়ের ফটোগুলো দেখছিলাম। মেঘা দুটোকে পরখ করলো সরু চোখে। দুটোই কেমন চোরের ন্যায় নজর চোরাচ্ছে। থতমত খেয়ে আসে বোধহয়। মেঘা ওদের অস্বস্তি বুঝে বেশি কিছু ঘাটল না আর। মা, মাথা গরম করিও না আমার। একটা মেয়ের জীবনে ভেবে নষ্ট হতে দেব না আমি। তোমার ছোট ছেলে ভালো নয়, ওর মতো উচ্ছৃঙ্খলের সাথে কিছুতেই শিশিরের বিয়ে হতে দেব না আমি। আবিদের এহেন কথায় থমথমে গলায় মুখ খুললেন মার্জিয়া বেগম। উচ্ছৃঙ্খল কাকে বলছিস তুই? ছোট ভাইও তোর। শিশির, ওই মেয়েটার হয়ে ভালো চেয়ে সাফাই গাইতে এসেছিস। একবার মেনে নিয়েছি বলে বারবার মেনে নেব? তুই যদি ইকরাকে বিয়ে করে এ বাড়ি ছাড়তে চাস, তাহলে শিশিরকে আমার বাড়ির বউ বানিয়ে এনে দিতে হবে তোকে। কিছুতেই না, শিশিরের জীবন নষ্ট করতে পারবো না আমি। এতে ইকরা ক্ষমা করবে না আমায়। তোমার বকাটে ছেলে শিশিরের যোগ্য নয়। সে তো ইকরাও তোর যোগ্য নয়, তবু মেনে নিয়েছি আমরা। তোকেও হারাচ্ছি। আমাদের ফ্যামিলির বড় ছেলে তুই, আর তুই কিনা একটা সাধারণ বস্তির মেয়েকে ভালোবেসে ঘর জামাই থাকবি।
খবরদার মা, ইকরার বিষয়ে একটা খারাপ মন্তব্য বরদাস্ত করব না আমি। ওই যে বললে ভালোবাসি, এর জন্যই তোমাদের বড় ছেলে হওয়ার দায়িত্ব যথাযথ পালন করব আমি। কিন্তু ইকরাকে সাথে নিয়ে ওর জন্য সব করতে পারি আমি। মার্জিয়া বেগম কটমট করলেন। ইকরা নামটাও সহ্য হয় না তার, তিক্ত হয়ে গেছেন তিনি। ছেলের সামনে তিক্ততা ঢেকে বললেন, তাহলে ওর বোনকে আয়নের বউ করে নিয়ে আয় এই বাড়িতে, তোর ভাইয়ের একটা গতি হোক এতে। এই সুযোগ বিয়ের পর নিশ্চয়ই বদলাবে। শিশির মেয়েটা বেশ শান্ত, আয়নকে ঠিক মানিয়ে নিতে পারবে ও। যদি না বদলায়, একটা মেয়ের জীবনে দায়ভার নেবে তোমরা? মার্জিয়া বেগম চুপ রইলেন। আবিদ রাগারাগি করবে এখন। কি পেয়েছে ওই ইকরার মাঝে যার জন্য পাগল হয়ে গেছে এই ছেলে? বেরিয়ে গেছে আবিদ। সোফায় থম মেরে বসে আছেন মার্জিয়া বেগম। তারা বেশ সুনামধন্য, কিন্তু ওরা ওরা তো মিডিল ক্লাস। তারও নিচে কোনো ক্লাসই নেই ওদের। বস্তিতে বাড়ি, বাড়িঘরের শ্রী নেই। সেখানে গিয়ে দম বন্ধ হয়ে আসছিল তার। আর তার বড় ছেলে কিনা ওই মিডল ক্লাস মেয়ের পাল্লায় পড়ে সব ছেড়ে ওখানে গিয়ে ঘর জামাই থাকবে, নিজের বাপ মাকেও ছাড়বে। ওই মেয়ের জন্য নিজেদের বিজনেস ছেড়ে অন্যের গোলামি খাটছে আবিদ, চাকরি করছে ছোটোখাটো, কেবলই ওই মেয়ের পাশাপাশি কাছাকাছি থাকার জন্য। কি জাদুটনা করেছে সে! হাজার চেষ্টা করেও ছেলেকে ওর থেকে বিমুখ করতে পারেননি ভদ্রমহিলা। শেষে মেনে নিয়েছেন সবটা। ভীষণ রাগ আছে ইকরার প্রতি। আজ তো গিয়ে সম্বন্ধ দিয়ে আসলো। আজমিরা বেগম ভেবেচিন্তে সিদ্ধান্ত জানাতে চেয়েছেন। এভাবে হুটহাট করে তো আর সব ভাবা যায় না। তবে তাকে দেখে মনে হয়েছে তিনি রাজি হবেন বিয়েতে। লোভে পড়ে হলেও রাজি হবেন, এটা মার্জিয়া বেগমের ধারণা। মনে মনে ফুঁসছেন তিনি, হাত মুঠো করে দম খিঁচলেন। যদি কোনোভাবে বিয়েটা হয় তাহলে ওই ইকরাকে ছাড়বেন না তিনি। কান টানলে মাথা ঠিক আসবে। শিশির যদি এ বাড়িতে থাকে তাহলে ইকরাও আসবে, ছেলেও ফিরে আসবে তার। সব রাগ বর্তাবেন শিশিরের ওপর দিয়ে। তার ছোট ছেলে ভালো নয়, বখাটে, উচ্ছৃঙ্খল, নেশার টাল থাকে সব সময়। ওরা কি জানবে নাকি? হোক একবার বিয়েটা। মার্জিয়া বেগমের শর্ত, বিয়ে হলে দুটো হবে। এক আসরে দুই ভাইয়ের সাথে দুই বোনের বিয়ে। মাঝে পুরো একটা দিন কেটেছে, তখন ঘুমের রাজ্যে তলিয়ে পুরো কাবির ম্যানশন। রাত্রে একটার কোঠা পেরিয়ে দেড়টার দৌড়ে। গুমট নিস্তব্ধ পুরো বাড়ি। ঘর ভরার দুই ঘুমন্ত রমণীর ভারী নিঃশ্বাসে ঘুমের গভীরতা অনেক দূর। থেমে থেমে শ্বাস পড়ছে বুক চিরে। চার দেওয়ালের মাঝে হলদে ক্ষীণ আলো জ্বলছে নিভু নিভু। নিস্তব্ধতার রেশে আকস্মিক কিছু কম্পিত হওয়ার শব্দ হলো। ফোন ভাইব্রেট হচ্ছে। প্রথমবার কেঁপে কেঁপে কেটে গেল। কেউ ফোন করছে। দ্বিতীয়বার আবার করলো। ঘুমের ঘোরে বুঝলো না মেঘা। মস্তিষ্ক সজাগ হলো না সম্পূর্ণ। দ্বিতীয়বারও গভীর ঘুমের বসে ওভাবেই কেটে গেল ফোনটা। তৃতীয়বার পুনরাবৃত্তি ঘটতেই ঘুমের আচ্ছন্নতায় বিরক্ত হয় একবিংশী। মস্তিষ্ক জেগেছে হালকা। কপালে ঘন ভাঁজ পড়েছে। মুখ বিকৃত হয়ে এসেছে আপনা আপনি। চোখ মেলার শক্তি পেল না। মাঝরাত, ঘুম এখন বড্ড গভীর। বোধ শক্তি নেই চোখ খোলার মতো। কোনো রকমে শক্তি জোগালো রমণী। হাতড়ে বালিশের নিচ থেকে ফোনটা বের করলো। কম্পন থামিয়ে রিসিভ করলো। আবার ডুবলো ঘুমের গভীরে। ফোনের ওপাশে কে দেখার শক্তি নেই। কিয়ৎকাল চলল নীরবতা। অবশেষে ওপাশের জন আধো ভেজা কণ্ঠে ধীরে ডেকে নীরবতা ভাঙল। ইভারা! রমণীর সাড়া নেই। ধ্যানে থাকলে হয়তো এই সম্বোধনে চলকে উঠত, শিউরে উঠত লোমকূপ। অবাধ্য হবে সে, চোখ বুজে আসতো আপনা আপনি। তবে আজ আগে থেকে জমাট বেঁধে বুঝে আছে পাপড়ি যুগল। কানে ডাক পৌঁছালো না। লোকটা দীর্ঘ নীরবতা পালন করলো। নীরবে থেকে কান খাড়া করে নিভৃতে খুব সন্তর্পণে অনুভব করার চেষ্টা করলো একবিংশী গুমোট ভারী শ্বাসের স্পন্দন। কিয়ৎকাল বাদ ডাকলো দ্বিতীয়বার, সুইটহার্ট। হুম। এবার বেঘরেই সহসা উত্তর আসে। হেসে ফেলে রুদ্র শুধুই মোলায়েম কণ্ঠে, ঘুমোচ্ছ? হুম। দ্বিতীয় উত্তর অক্ষরে অক্ষরে, যেন এ পর্যায়ে রমণী বাধ্যতা দেখাচ্ছে। সজ্ঞানে এই বাধ্যতা কোথায় উবে যায়। রৌদ্র বলে, একটু ওঠো। কি হলো, উঠছো? আমি অপেক্ষা করছি। ইভারা! এবেলায় একটু চড়া হলো কণ্ঠ। অগত্যা ধরপড়িয়ে উঠে বসে একবিংশী। কান হতে ফোনটা ছিটকে পড়ে যায়। খাট ছাপিয়ে মেঝেতে এলোমেলো হয়ে যায় রমণী। আকস্মিক ঝটকায় চক্কর দিয়ে ওঠে দুর্বল মাথাটা। চোখ খিচে দুহাতে মাথা চেপে ধরে সে। নিজেকে শান্ত করার সময় নিয়ে চোখের পাপড়ি ভার যেন চিপকে আসতে আঠার ন্যায়। কোনো রকমে চোখ খুললো টেনে টুনে। সবটা কেমন গুলিয়ে গেল। কি হলো একটু আগে? ওইভাবে উঠে বসলো কেন? ভাবতে গিয়ে ধক করে উঠল। ঘোর ভাঙল। ওই বেপরোয়া লোকটা ডেকেছে ওকে। ফোন কোথায়? ধরফরিয়ে ফোন খুঁজল রমণী। মেঝেতে স্ক্রিনের আলো দেখে নিচে নেমে ফোন হাতে তুলল। কল এসেছে ফোনে। 8 মিনিট 35 সেকেন্ড চলে। বিডি নাম্বার, যা দেখে পুনরায় ছলকে ওঠে একবিংশী।
কেমন কম্পন বয় পুরো অঙ্গে, চেনা নাম্বার তালগোল পাকিয়ে যায় অধৈর্য চিত্তে। ঠোঁট শুকিয়ে আসে মেয়েটার, তড়িঘড়ি করে জিভে অধর ভিজিয়ে কানে ফোন ঠেকায় কেঁপে কেঁপে। হ্যালো, বাইরের দরজা খুলে দে, চাবি নেই আমার কাছে। মানে আপনি কোথায়? দরজা খুলে দে, কোথায় আছি সচক্ষে দেখতে পারবি। এই বলে মেয়েটাকে হতভম্ব করে ফোন কাটলো লোকটা। তাজ্জব বনে পাথরের ন্যায় জমে রইল রমণী। সেকেন্ড কয়েকবার দুর্বল পদযুগল উদ্যত করলো। ছটফট করে ঘরে দরজা খুলে ছুটল অন্ধকার করিডোরে। আলো জ্বালানোর চিন্তা জাগলো না উৎকণ্ঠিত মস্তিষ্কে। গাঢ় অন্ধকার ছাপিয়ে এলোমেলো পায়ে সিঁড়ি বেয়ে নিচে নামলো রমণী। ড্রয়িং রুমে ঘুটঘুটে অন্ধকার, সব আলো নিভিয়ে ঘুমিয়ে পড়েছেন সবাই। এবারের প্রতিটা কোণা মেঘার নখদর্পণে। সেই অন্ধকারে আন্দাজে ছুটে গিয়ে দরজা খুলল সদরের। সদরের বাইরে আর প্রধান গেটের কাছে আলো জ্বলছে। সদর খোলা মাত্রই চিকচিক করে উঠল রমণীর দু চোখ। হাঁপানি রোগীর ন্যায় বড় বড় শ্বাস ফেলতে লাগলো সে। ঠিক সামনে বরাবর দাঁড়িয়ে বেপরোয়া লোকটা। রমণী খট করে দরজা খোলা মাত্রই চট করে দৃষ্টি তুলেছে। বাড়ির ভেতরটা অন্ধকার। মেঘাকে দেখতে পেল না তার তৃষ্ণায় পীড়িত নয়নজোড়া। এতেই যেন ছটফটানি বাড়ল, মরিয়া হয়ে উঠল সে। বেপরোয়া লোকটা দ্রুত হাতে ফোনের ফ্ল্যাশ জ্বালালো। ফোন উঁচিয়ে আলো তাক করলো রমণীর পানে। আচমকা তির্যক আলো পেতেই মুখের ওপর হাত ঠেকিয়ে চোখ আড়াল করলো রমণী। ফ্ল্যাশের সাদাটে আলো রোধের সাথে সাথে রোধ করলো বেপরোয়া যুবকের আকল দৃষ্টি যুগল। ভেতরে ঢুকে আসলো রৌদ্র। মেঘা পিছিয়ে যায়, মুখের ওপর থেকে হাত সরিয়ে পিটপিট করে তাকায়। আলো আধারে মিলেমিশে চোখাচোখি হয় দুজোড়া ব্যাকুলক্ষী যুগলের। এতেই পেরোয় সেকেন্ড কয়েক, রমণী এলোমেলো, যুবকের দৃষ্টি স্থির। দেখল আজ কতদিন বাদ অস্থিরতা রুখে চেয়ে রয়েছে স্থির দৃষ্টিতে। সেভাবে তাকিয়ে থেকেই সদরের দরজা ঠেলে বন্ধ করলো এক হাতে। চোখে পলক ফেলে মুখ খুলল নীরবতা ছেদ করে। ডিস্টার্ব করলাম? রমণী নিশ্চুপ, বাক হারিয়েছে সে। আকস্মিক লোকটা ফিরে আসলো। এখনো অবিশ্বাস আছে এতে। সেই অবিশ্বাসেই সন্দিহান হয়ে শুধালো, আপনি ফিরে এসেছেন? রৌদ্র সোজাসুজি ফ্ল্যাশ তাক করে। সন্দেহ আছে, সত্যি ফিরে এসেছি। ছুঁয়ে দেখ আমায়, সন্দেহ কেটে যাবে। হাত বাড়িয়ে দেয় রৌদ্র, চোখ নামিয়ে পিছিয়ে যায় মেঘা। রৌদ্র হাত সরিয়ে নিয়ে বলে, বলেছিলাম না আসবো ফিরে আবারও। তোর টানে, তোর কাছে, তোর জন্য শুধু। তুই বললেই ফিরবো সব ছেড়ে, বলেছিস ফিরেছি। মানে মানে এই মুহূর্তে বাড়ি অন্ধকার হলেও আমার ফিউচার উজ্জ্বল দেখতে পাচ্ছি আমি। হোয়াটসঅ্যাপ সানি, মাথায় কি চলছে তোমার? হঠাৎ এত খেয়ালি হলে কবে থেকে? মিস করছিলে ভীষণ। হোয়াট রাবিশ, আমি মিস করব কেন আপনাকে? বেকার বেকার মাঝরাতে ঘুম ভাঙালেন আমার। যত সব। মেঘা ভেতরকার উচ্চাটন সামলাই। জোরালো হৃদস্পন্দনের বিপরীতে নিজেকে আড়াল করে পা বাড়াতে গেলে খপ করে ওর হাত টেনে ধরে রৌদ্র। এই ইডিয়েট, আমাকে বেসামাল করে পালাতে চাইছিস? তোর জন্য এমার্জেন্সি ছুটে আসলাম, আর তুই উল্টো পথে ছুটছিস। জন্য ছুটে এসেছেন মানে আমি কি করলাম? মিস করলে আমায়, তাই তো ছুটে আসলাম, মনে পড়ছে না? মেঘা নিজের হাত ছাড়িয়ে নিল। অন্ধকারে ঠিকমতো বোঝা যাচ্ছে না চেহারা। এখানে থাকাটা ঠিক হবে না। খিটখিটে স্বরে বলল, আপনাকে মিস করতে বয়ে গেছে আমার। অন্ধকারে সিঁড়ি ডিঙিয়ে উঠতে লাগলো মেঘা। রৌদ্রকে সহসা আটকাতে না পেরে পিছু পিছু পা মেলালো। ফ্লাইট থেকে নেমেছে 12:30টার দিকে। বাড়ি আসতে আসতে 1:30, এখন প্রায় 2টোর কাছাকাছি। নিস্তব্ধ পুরো বাড়ি। করিডোর পেরিয়ে ঘরে ঢোকার আগে আবার ওকে টেনে ধরলো রৌদ্র। এবার টেনে নিয়ে ঠেসে ধরলো দেওয়ালের সাথে। সুইচ টিপে অন্ধকার ঘুচিয়ে একখানা লাইট জ্বালালো তড়িতে। আলোর ঝলকানিতে চমকালো মেঘা। রৌদ্র সহসা ঝুঁকে আসলো ওর দিকে। লম্বাটে শরীর ঝুঁকে মেয়েটার সম্মুখ বরাবর দাঁড়ালো। ভরকালো রমণী, কি করছেন? কিছু না, একটা কথা রাখবি? ছাড়ুন আগে। ছাড়লে তো হবে না, জড়াবো একটু। দেখুন রাইনমুখো, ডিস্টার্ব করবেন না। মেঘা উসখুস করে। ছাড়ানোর চেষ্টা করে নিজেকে। চুল খোপা করা। মেয়েটা চুলের যত্ন নেয় না মোটেও। রৌদ্র আর একটু ঝুঁকে আসলো। মধ্যকার ইঞ্চি কয়েক দূরত্বটুকু ঘুচে নিল। দেওয়ালে সিটিয়ে দাঁড়ালো মেয়েটা। ঠকঠক করে কম্পিত হচ্ছে পুরো শরীর। লোকটার এতটা সংস্পর্শ সামলে নিতে পারল না নমনীয় মেয়েটা। ভয়ে চোখ জোড়া বড় করে তাকালো মাত্রই। রৌদ্র ওর খোপা থেকে কাটা খুলে নেয়। ঘাড় গলিয়ে চুলের ভাঁজে নাক ডুবিয়ে দেয় বহুদিন বাদ। এই জিনিসকে খুব মিস করেছে সে। এই মন মাতানো ঘ্রাণটার দিশা মেলেনি কোথাও। ছটফট লাগছিল এতদিন, এখন ছটফটানি কমে আসলো ক্ষণিকেই। বুক ভরে শ্বাস টানলো বেপরোয়া লোকটা। তীব্র হাসি মিলল অশ্রুপুটে। শিরশির করে উঠল শটান দেহখানা, যেন অনুভূতির জোয়ারে গুড়িয়ে আসলো।
মেয়েটার কোমরে হাত উঠিয়ে নেয় রৌদ্র, চুলের গোছায় নাক ঘষে আলতো করে বলে, ইউনো জান পাখি, তোর মাঝে একটা প্রশান্তি আছে যেটা আমার সমস্ত অশান্তি দূর করতে সক্ষম। ইওর হেয়ার ফ্রেগ্রেন্স ইজ মাই স্যাটিসফ্যাকশন। একবিংশী নড়ে চড়ে ওঠে, খুইয়ে আসে শক্তি, উচ্চারণ করে রোদ ঠেলে, রৌদ্র, ইয়েস সুইট হার্ট, দ্যাটস মাই অ্যানাদার স্যাটিসফ্যাকশন। খুব মিস করেছি তোকে, কেন আগে ডাকলি না? তোর ডাকের অপেক্ষায় ছিলাম আমি, এখন যখন নিজে থেকে ডেকে এনেছিস তখন একটা অঘটন সামলাতে হবে তোকে। এই আধারে একটা অঘটন ঘটাবো এখন। ডোন্ট ওয়ারি, কেউ দেখবে না। মেঘা আঁতকে ওঠে, হাত উঁচু করে রৌদ্রের বুকে ধাক্কা দেওয়ার চেষ্টা করে। কি করবেন আপনি? রৌদ্র হেসে ফেলে শব্দহীন, মুখোমুখি হয়, চোখে চোখ রেখে বলে, ডেকে এনেছিস যা করার জন্য তাই করব। ডোন্ট ট্রাই টু স্টপ মি। কী সব বাজে বাজে কথা বলছেন? আমি কখন ডাকলাম আপনাকে? ছাড়ুন আমায়, অসভ্যতা করবেন না। সভ্যতা দেখানোর মতো সভ্য হতে গেলে আমার লস, যেটা আমি চাইছি না। অসভ্যতাই সই। ইডিয়েট, একটাবার জড়িয়ে ধরি তোকে, প্লিজ। অবাধ্য হবি না। অনেক সহ্য করেছি, রাইট নাও আর পারছি না। শুধু জড়িয়ে ধরবো, একটু শক্ত করে প্লিজ। মেঘা ঢোক গিলে কণ্ঠনালী ভেজায়, খবরদার না, দূরে সরুন। আই ফিল আনকমফোর্টেবল। অভ্যাস হলে তবে কমফোর্ট আসবে। তুই তো। মেঘা এবার শক্তি খাটালো, ঠেলে দূরে সরালো রৌদ্রকে, গজগজ করে বলল, চুপ করুন রাইনমুখ, অসভ্য নির্লজ্জ লোক, আপনার ডাক শোনাই উচিত হয়নি আমার। মেঘা ওকে সময় না দিয়ে এক ছুটে রুমে ঢুকতে রৌদ্র আহাম্মক বনে বলল, ইডিয়েট, তোর ডাকে ছুটে আসলাম আর তুই আমার ডাকে আমাকে উপেক্ষা করছিস? সকাল সকাল ব্রেকফাস্টের টেবিলে বসেছে কাবির পরিবার। আদ্র অফিসমুখ হয়নি আর। খাওয়ার মাঝে বারবার আর চোখে ছেলেকে পরখ করে নিচ্ছেন তোফায়েল কাবির। বাকিরা চুপচাপ খাচ্ছে মাথা নুইয়ে। কিচেন থেকে মেঘার জন্য অমলেট নিয়ে আসতে গিয়ে পা জড়িয়ে হোঁচট খেলেন শাহিনা কাবির। অমলেট সহ হাতে থাকা ছোট্ট কাচের বাটিটা ঝংকার তুলে মেঝেতে পড়ে গুঁড়ো গুঁড়ো হতে সময় লাগলো না। চকিতে সবার আটকানো দৃষ্টি পড়ল তার দিকে। মেহের ছুটে যায় খাওয়া ফেলে। মা, কি হলো? ঠিক আছো? বাটিটা হাত থেকে পড়লো কি করে? হাত পিছলে পড়ে গেছে, আশ্বস্ত করলেন শাহিনা কাবির। আমি ঠিক আছি, পা বাড়াস না, কাজ আছে সেদিকে। তুই খেতে বস, আমি কাজ তুলে নিচ্ছি। তুমি যাও, আমি তুলে নিচ্ছি। শাহিনা কাবির ওকে বাধা দিতে গেলেন, তার আগে হুট করে দৃষ্টি পড়ল সিঁড়ির দিকে। অমনি আটকে চোখ বড় হয়ে আসলো তার। মুখ ফাঁক করে অবিলম্বে চোখ জোড়া বিহত হয়ে আসলো। রৌদ্রের আসার খবর এখনো অজানা, অজ্ঞাত সকলে। সেই রৌদ্র নিচে নেমে আসতে টলতে টলতে সবার আগে শাহিনা কাবিরের চোখে পড়ল সে। অমনি অবাক স্বরে উচ্চারণ করলেন শাহিনা কাবির, রৌদ্র।